কিন্তু এইবারের বাজেটের শুরুতে এমন এমন ঘটনাবলী মানুষের কাছে চলে আসছে, যেটাকে যেমন আমাদের দিক থেকে প্রথম দিন থেকে আমিও বলে আসছি, যেটা হচ্ছে সৎ আয়ের এবং শ্রমজীবী মানুষের পকেট নিংড়ানোর বাজেট। এইটাও যেভাবে হোক একটা স্ট্রাইক করেছে মনে হলো আমার কাছে অনেক সংসদ সদস্য এবং অন্যদের। সুতরাং তারা কতগুলো আলোচনার ধাঁচে চলে গেছেন, যার জন্য অনেক সময় মানুষ একেবারে মন্দার বাজারে যখন কিছু নাই তখন মনে হচ্ছে কিছু প্রাণবন্ত আলোচনা এবং তার কিছু কথা হচ্ছে, কিন্তু সেই দিকে আপনি বলতে পারেন আলোচনা তো ইতিবাচকই বলা যায় বিভিন্ন প্রেক্ষাপটে। কিন্তু আপনি যদি বলেন যে জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ, সেই সংসদে জনগণের কথা হচ্ছে না, আপনি যদি এইভাবে বলেন, কিন্তু এর আগে যখন বিএনপি ছিল, এখানে ফারহানা আপা আছেন, তিনি হয়তো বলবেন, তখনও তো বিএনপি সংসদে যায়নি। মানে তখন বাজেট নিয়ে যখন আলোচনা সংসদের ভেতরে হওয়ার কথা, সেটা কিন্তু আর ভেতরে দেখিনি। আমরা বাইরে বাজেট নিয়ে আলোচনা দেখেছি, বাইরে একটা বিকল্প বাজেট দেওয়ারও একটা প্রবণতা দেখেছি, কিন্তু এই আলোচনাটা কি কোনোভাবে ইতিবাচক বলে দেখা না? আমি আলোচনা হচ্ছে সেটা অন্য, আমি আসছি, কিন্তু আমি জিনিসগুলোকে আরেকটু কংক্রিট ফর্মে এবার কথাটা বলি। প্রথমত হচ্ছে একটা বাজেট, তো একটা বাজেট নিয়ে যদি আপনি আলোচনা করতে চান তাহলে তার ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কি হয়? একটা হচ্ছে বাজেটের দর্শন কি, কোন দর্শনের ভিত্তিতে বাজেট প্রণীত হচ্ছে। আমাকে যদি বলেন, আমি প্রাণবন্ত আরো দেখতাম। হ্যাঁ, আলোচনা তো আপনি ধরেন অনেক সময় একটা ঝগড়া অনেক সময় প্রাণবন্ত হইতে পারে, কিন্তু তার সার বস্তুটা কি? আমি তো বললাম যে এবারে শেষ বেলায় এইটুকু বলা যায়, যেহেতু মানুষ প্রথমে হতাশাগ্রস্ত ছিল, তার মধ্যে দেখছে সাংসদরা অনেকে কিছু তার পক্ষে কিছু কথা বলছে, এই কারণে মনে হয়েছে। কিন্তু আপনি ফান্ডামেন্টাল জিনিসটাকে বাদ দিয়ে যদি বলেন তাহলে ভুল জায়গায় হবে। সেটা কেন? বাজেটের দর্শনটা কি? আপনি যদি দেখেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশটা অর্জন করেছিলাম, এবং যারা ক্ষমতায় এখন তারা তো মুক্তিযুদ্ধের কথা বলে, সে বঙ্গবন্ধু, তাজউদ্দিন, ওই অমলের দর্শন কি এই বাজেটে প্রতিফলিত? মোটেই না। যিনি অর্থমন্ত্রী, যার মাধ্যমে বাজেট প্রকাশিত হলো, তারা যেটা করছে সেটা কি? পুঁজিবাদী, নয়া উদারনীতিবাদী, প্রতিক্রিয়াশীল যে দর্শন, যেটা প্রকৃতপক্ষে জিয়ার আমল থেকে শুরু হয়েছিল। এই ধারাবাহিকতা এরশাদের বাজেট ছিল, একই ধারাবাহিকতা এই বাজেট আছে। সেই কারণেই কিন্তু মানুষের পকেট নিংড়ানোর কাজটা ওইখানে করছে। সুতরাং আপনি যদি প্রাণবন্ত মানুষের সাথে করতে চান, আমি বলি বাজেটের এই দর্শনের বিরোধিতা করেই আলোচনা করতে হবে। সেইটাই আমি এই আলোচনার মধ্যে উপস্থিত। আপনার কাছে আবার ফিরবো আমি, আপা আপনার কাছে আসবো, তার কিন্তু আমিনুল ভাইকে যেতে চাই। সবাই অর্থমন্ত্রীকেই দোষারোপ করছেন। এই বাজেট তো অর্থমন্ত্রী একা দেননি, এই বাজেটটি মন্ত্রিসভা থেকে অ্যাপ্রুভ হয়ে এসেছে। এই বাজেটটি বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে, সরকারের বিভিন্ন দপ্তর বা বিভিন্ন ধরনের যে শাখাগুলো আছে সেখানে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী কি এককভাবে এর জন্য দায়ী, যে সকল বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে তার জন্য? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শক যারা দেশে এবং প্রবাসী অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমি শুভরাত্রি জানাচ্ছি। আমি অর্থমন্ত্রীকে দায় করার আগেই প্রিন্স ভাইয়ের একটি কথার তীব্র প্রতিবাদ করতে চাই। সেটি হচ্ছে প্রিন্স ভাই সহ এবং রহিন হোসেন প্রিন্স আর রুমিন ফারহানা, কাছাকাছি রুমিন আর রহিন, হ্যাঁ, এরা যেই কথাটা আলোকপাত করতে চাচ্ছে বারবার, যে সংসদ, না আপনারা যেটা করতে চান সবসময়, যে প্রতিনিধিত্বশীল সংসদ, প্রতিনিধিত্বশীল সংসদ, এটা কি মিন করছে? এই সংসদ যদি প্রতিনিধিত্বশীল না হয় তাহলে এটা কিসের? মানুষকে ভোট দেয় নাই? আর মানুষ কত পার্সেন্ট ভোট দিলে হবে সংসদ বৈধ হবে, কত পার্সেন্ট বৈধ হবে না, এই বিষয়টা একটা বিষয়, এটা একটা জরুরি বিষয়। এই কথা বলে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। অর্থমন্ত্রী কি দায়ী? আমরা সেই জায়গায় চলে আসি। অর্থমন্ত্রী এককভাবে ডেফিনেটলি দায়ী নন, কিন্তু আমাদের দেশে যেটা হয়, স্বাধীনতার পর থেকে আজ অবধি বাংলাদেশের যতগুলো বাজেট হয়েছে, এমন একটি বাজেটও পাবেন না যে বাজেট নিয়ে সমালোচনা হয়নি পক্ষে এবং বিপক্ষে। আমরা ছোটকালে যখন মিছিল করতাম ক্যাম্পাসে, যখন বাজেট কি সেটা সত্যিকার অর্থে বুঝতাম না, তখনও আমাদের স্লোগান ছিল একটাই, এই বাজেট গরিব মারের, এই বাজেট মানে না। অথবা যারা ক্ষমতা ছিল তারা বলতো এই বাজেট গণমুখী, এই বাজেটের জন্য হরতালেরও রেওয়াজ ছিল। হ্যাঁ, তো এখন আজকে যে বাজেট নিয়ে যে আলোচনাটা হচ্ছে পার্লামেন্ট, হ্যাঁ, এটা যেটা আমাদের মধ্যে একটা মানসিকতা বিরাজমান, সেটা হচ্ছে কি, আমরা একটু ঝোপ বুঝে কোপ মারতে পছন্দ করি। অনেকে হয়তো মনে করছেন যে অর্থমন্ত্রীকে যদি, যেহেতু উনি প্রধান, উনি বাজেটটি দিয়েছেন, তো ওনাকে খোঁচা মারলে হয়তো জনগণের ইয়েটা বেশি পাবে। কিন্তু বিষয়টা হচ্ছে, হ্যাঁ, সিম্প্যাথি, কিন্তু বিষয়টা হচ্ছে কি, বাজেটটা এখনো পাশ হয়নি। বাজেট পাশ হওয়ার পরে এটা নিয়ে এই বাজেটের সমালোচনার বেসিক জায়গাটা কি? সমালোচনার যেটা তীব্রভাবে হচ্ছে আবগারি শুল্ক এবং ভ্যাট, এই দুটো হচ্ছে প্রধান। এখন ভ্যাটের আওতাটা
15% না করে কমানোর একটা দাবি সব জায়গা থেকে এসেছিল। আগেও বিভিন্ন ব্যবসায়ীরাও দাবি করেছিলেন যে ভ্যাটের পরিমাণটা 12%-এর নিচে, 12 ভাগের নিচে রেখে আওতাটা বাড়ানো যায়। যেমন বাংলাদেশে প্রায় 8.5 লক্ষ ভ্যাট নিবন্ধিত ব্যবসায়ী আছে, কিন্তু ভ্যাটের আওতায় আছে 1.5 লক্ষ মতো, কিন্তু ভ্যাট দিচ্ছে মাত্র 30,000। তাহলে এখানে যদি ভ্যাটের আওতাটা বাড়ানো যায়, ভ্যাটের পরিমাণটা যদি অর্ধেকও নেমে আসা যায়, দেখা যাবে যে ইনকাম, রাজস্ব আয় আরো অনেক বেশি হবে। আমি একটু আপনার কাছে ফিরি, মানে যে জায়গাটা সবসময় মানে আসলে এখন গত কয়েকদিন ধরে সকল আক্রোশের কেন্দ্র কিন্তু অর্থমন্ত্রী। আমি যাচ্ছি সেই জায়গায়, এই ব্যাপারটা যাচ্ছি আমি সেটাই। আমি যেটা বলেছি কেন হচ্ছে এটা সম্ভবত এই কারণে হচ্ছে, যেহেতু উনি প্রধান, উনি দিয়েছেন। কিন্তু আবগারি শুল্ক নিয়ে যে বিষয়টা হচ্ছে, আবগারি বাজেট হওয়ার পরপরই দেখলাম যে কয়েকটি দৈনিক পত্রিকা সহ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটা অপপ্রচার আসলো যেন আবগারি শুল্ক জীবনে বাংলাদেশের বাজেটে ছিল না, অথচ এটা 1947 সাল থেকে ছিল। আবগারি শুল্ক পরিমাণটা 300 টাকা বাড়ানো হয়েছে, আবার ওদিকে লিমিটটা যেটা আগে 0 থেকে ছিল সেটা 20 লাখ পর্যন্ত ফ্রি করা হয়েছে, সেটা কিন্তু কোথাও আসেনি। এই যে একটা অপপ্রচার, সবকিছু মিলিয়ে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি চলে এসছে। হ্যাঁ, এখানে অর্থ মন্ত্রণালয় অথবা এনবিআর থেকে একটা ব্যাখ্যা দেওয়া যেত যে এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, এটা এই হয়েছে, অথবা বাজেট এখনো পাস হয়নি, তাহলে হয়তো মানুষের মধ্যে এই ভীতিটা থাকতো না। এখন অর্থমন্ত্রী আলোচনার টার্গেট হবার কারণ একটাই, আমি সেটা যেটা আগেই বলেছি, যে যেহেতু উনি নিয়ামক, আপনি যখন দেখবেন যে কোন একটা টিম যখন ক্রিকেট খেলা জিতে বা ফুটবল খেলা জিতে, তখন কিন্তু তার কোচ এবং তার ক্যাপ্টেনকে সবাই অভিনন্দিত করে, প্রশংসিত করে, আবার হারলেও কিন্তু তাকেই সবাই নিন্দা করে। এটা কিন্তু একটা রেওয়াজ। তো এখানে যেহেতু টিমের প্রধান হচ্ছে অর্থমন্ত্রী, সে কারণে মূল আক্রোশের জায়গাটায় তিনি পৌঁছেছেন, যদিও এখানে সবার দায় এড়ানোর সুযোগ খুবই কম। কিন্তু আমার কথা হচ্ছে কি, এই বাজেট নিয়ে এই সময় আমি একটু আপনাকে আসতে চাই একটু পরে, এই বিষয়ে আমরা আলোচনা করি। একটু ব্যারিস্টার রুমিন ফারহান, আপনার কাছে আসতে চাই। ঝোপ বুঝে কোপ মারার কথা বললেন আমিনুল ইসলাম সাহেব। কার ঝোপে কে কোপ মারছে? এখন তো বিএনপি কি কোপ মারার কোনো সুযোগ পাচ্ছে? পুরো পুরো কোপটা আসলে এখন জাতির উপরে এসে পড়েছে। বাজেটের যে পুরো কোপটা সেটা এসে পড়েছে জাতির উপরে, এবং মেরেছে এটা সরকারি দল যারা বাজেটটি প্রণয়ন করেছে। দেখুন, অর্থমন্ত্রীর কথা বারবারই আসছিল। উনি এখন একটা বিশাল অঙ্কের একটি ব্যয়ের বাজেট আমাদের দিয়েছেন, 4,266 কোটি টাকার একটি বাজেট। এবং এই বাজেটকে উনি বলছেন যে সময় এখন আমাদের, দেশ এখন উন্নয়নের সড়কে এবং সময় এখন আমাদের। উন্নয়নের মহাসড়ক নিয়ে দুষ্ট লোক নানান রকম কথা বলে, টিটকিরি করে, সেটা নিয়ে আমরা কথা নাই বললাম। কিন্তু সময় যে এখন আওয়ামী লীগের, সেই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। এবং বিভিন্ন পত্রপত্রিকা থেকে আমরা যে রিপোর্টগুলো পাই এবং মন্ত্রী এমপিদের যেই অবস্থান থেকে যে অবস্থানে উন্নয়ন আমরা দেখি, টাকা পাচারের যে অবস্থা আমরা দেখি, ব্যাংক লুটের যে ঘটনাগুলো আমরা দেখি, তাতে সময়টা যে এখন আওয়ামী লীগের, এই বিষয়ে আমরা নিঃসন্দেহ। এবং এই বাজেটের ব্যাপারে যখন প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে অর্থমন্ত্রী, যে কারণে আপনি বলছেন যে কেন বারবার ওনার উপরেই মানুষ ক্ষুব্ধ হচ্ছে, বা সংসদ কেন শুধু ওনার উপরেই চড়াও হচ্ছে, আক্রোশটা কেন তার উপরে, উনি বলেছেন যে এটি আমার শ্রেষ্ঠতম বাজেট। এবং যখন ওনাকে বলা হয়েছে যে বাজেটের দুর্বলতম এবং সবলতম অংশ কোনটি, উনি বলেছেন যে আমার দেওয়া সবগুলো বাজেটই উজ্জ্বল, এর কোনো দুর্বল অংশ নেই। এবং তার পরপরই কিন্তু আমরা দেখলাম যে সামাজিক মাধ্যম, যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া, সবাই কিন্তু এই বাজেটের ব্যাপারে সোচ্চার হয়েছে। এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে, সামাজিক সংগঠন থেকে এই বাজেটের নানামুখী সমালোচনা আমরা শুনেছি। এবং আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আগামী বছর কিন্তু নির্বাচন, সুতরাং নির্বাচনের আগে কার্যকরী বাজেট যেটাকে বলা হয়, সেটা কিন্তু দিস ইজ দি লাস্ট বাজেট। তো সুতরাং এই কারণেই বারবার একটি কথা এসছে জাতীয় পার্টি থেকে, সেটা একটা মজার দিক আছে, সেটা আমি বলবো, যে এটা জনগণের ভোট যে কি পরিমাণ কমাবে এই ভ্যাট, সেটা কি আপনার জানা আছে? এই প্রশ্নটা কিন্তু অর্থমন্ত্রীকে করা হয়েছে, এবং এটা জাতীয় পার্টির একজন সম্মানিত সংসদ সদস্য এবং অত্যন্ত মানে প্রাজ্ঞ এবং বিজ্ঞ রাজনীতিবিদ, উনি এই প্রশ্নটি করেছেন যে আপনি কি জানেন যে এই ভ্যাট কি পরিমাণ ভোট আপনার কেটে দেবে? আপনি কি ভোটের উপর ভ্যাট বসাচ্ছেন? তো আমার আজকের পত্রিকার রিপোর্ট দেখে অনেকটা মনে হয়েছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগেরই একটি বর্ধিত অংশ, যারা কিনা আওয়ামী লীগের দোষ ত্রুটিকে এমন ভাবে
কভার করবার চেষ্টা করছে, বা আওয়ামী লীগের ভোটের ব্যাপারে তারা এতটাই কনসার্ন যে তারা যে একটা আলাদা বিরোধী দল, এই অস্তিত্বটা আসলে তারা বোধহয় আর আলাদা রাখতে পারছে না। এই কথাটা আমি এই কারণেই তুললাম যে আমিন ভাই যে কথাটি বলছিলেন যে এটা তো একটি কার্যকরী সংসদ, এখানে একটি কার্যকর বিরোধী দল আছে। বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের দলের সমালোচনা, মানে গঠনমূলক সমালোচনাগুলো করা। কিসে সরকারি দলের ভোট কমবে তাতে বিরোধী দলের কোন সদস্যের এত টেনশন, আমি বাংলাদেশের ইতিহাসে আসলে সত্যিকার অর্থে বিরোধী দল যদি কাউকে বলা হয় এরকম টেনশন আমি কোনো বিরোধী দলে কিন্তু দেখি নাই। সমালোচনাটাকে তো আপনি ইতিবাচক ভাবে দেখতে পারেন। সমালোচনা চলছে এবং একটা বিষয়, যে বিষয়টা প্রো পিপল অর্থাৎ সাধারণ মানুষের উপকার হতে পারে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন তুলছে, নিশ্চয়ই। যেটা কিন্তু বিএনপি যখন বিরোধী দল ছিল তখন কিন্তু ছিল না, কারণ বিএনপি সংসদেই যায়নি। না, কিন্তু বিএনপি কিন্তু সবসময় একটা ছায়া বাজেট দিয়েছে, এবং বিএনপি এবারও এই ছায়া বাজেট নিয়ে তো নানা বিতর্ক আছে। ছায়া বাজেট দেওয়া যায় কিনা, বিএনপির তো দায়িত্বশীল ভাবে অন্যভাবে ভূমিকা রাখার সুযোগ ছিল, বিএনপি কে সংসদে যাওয়ার সুযোগ রাখতে ছিল। দেওয়া হয়নি বলেই তো বিএনপি বাধ্য হয়েছে ওয়াকআউট করতে। যদিও এটা নিয়ে আমরা সেই বিতর্ক থাকতেই পারে, হ্যাঁ, সেটা আপনি আপনার পার্সপেক্টিভ একরকম হতে পারে, আমার পার্সপেক্টিভ একরকম হতেই পারে, হ্যাঁ। কিন্তু অর্থমন্ত্রীর বিষয়ে যেটা আসছে, আমি খুব মজার কথা, উনি যখন সোনালী ব্যাংক থেকে 4,000 কোটি টাকা লোপাট হয়ে গেল তখন উনি বললেন ইটস নাথিং বাট আ পিনাট। অন্যদিকে যখন উনি পাপকর বসিয়ে দিলেন 1 লক্ষ টাকার উপরে, তখন উনি বললেন 1 লক্ষ টাকা যাদের আছে তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে টাকা আছে। তো সুতরাং এই যে বাজেটটি, এটা এক ধরনের জোড়া তালি, এবং 15% ভ্যাট ফর এক্সাম্পল, এটা নজিরবিহীন। দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশে এত উচ্চ হারের ভ্যাট কিন্তু দিতে হয় না। এবং আপনি দেখবেন যে ভ্যাট এখন বিদ্যুতের উপর এসছে, ভ্যাট এখন গ্যাসের উপর এসছে, এবং নিত্য প্রয়োজনীয় অসংখ্য পণ্যের উপরে আপনার ভ্যাট এসছে। এবং ভ্যাট হওয়ার কারণে যেটা হয়েছে যে প্রত্যেকটি পণ্যের মূল্য বেড়ে গেছে, এবং এইটার যে বোঝাটা সেটা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের উপরে যেভাবে আসবে সেটা কিন্তু উচ্চবিত্তের উপর আসবে না। ফর এক্সাম্পল, 2 কোটি টাকা যিনি ইনকাম করেন পার মান্থ, যে ব্যবসায়ী, তাকেও যে পরিমাণ ভ্যাট দিতে হচ্ছে একটি পণ্যের উপরে, মাসে যে 20,000 টাকা ইনকাম করে বা 10,000 টাকা যে ইনকাম করে তাকেও কিন্তু একই পরিমাণে ভ্যাট দিতে হচ্ছে। সুতরাং এটি উচ্চবিত্তকে যেভাবে এফেক্ট করবে সেটা কিন্তু তার চেয়ে অনেক বেশি এফেক্ট করবে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীকে। না, রুমিন ফারহানা, এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো, এটা তো ব্যাপারটা এমন নয় যে এটি এবারই প্রথম। আসলে বাংলাদেশের হিস্ট্রিতে এই ঘটনাগুলো ঘটেছে। আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আরো আলোচনা করব। আমরা একটা বিরতিতে যেতে চাই, আমরা একটা বিরতিতে চাই। দর্শক, আমাদের এই আলোচনার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমরা ফিরবো খুব দ্রুতই, আমাদের সাথেই থাকুন। সেফ থাকা খুব জরুরি, কারণ সেফ থাকলে উড়াল বাধাহীন, জীবনটা রকিং। মন চাইলে ঝাঁপ, রিস্কি লাভ। সেফ থাকলে জীবনে দম আসে, সেফ থাকলে জীবন হাসে। আর এই বিশ্বাস থেকেই বিএসআরএম তৈরি করছে বেস্ট কোয়ালিটি স্টিল। প্রতিদিন সেফ রাখছে বাংলাদেশ। বিএসআরএম। দর্শক, আবার আমন্ত্রণ। 24 ঘন্টায় আমাদের আলোচনা চলছে বাজেট নিয়ে, এবং এই বাজেট নিয়ে সম্প্রতি আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি ভীষণভাবে তোপের মুখে পড়েছেন, নানা রকম সমালোচনা চলছে, সেটা নিয়ে আলোচনা। আমাদের সাথে আছেন 3 জন বিশিষ্ট অতিথি, তাদের সাথে বিশেষ আলোচনা চলছে। আমি একটু আসতে চাই জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আমাদের বিরতি থেকে ফিরেই। বাজেটের তো একটা উদ্দেশ্য থাকে, বাজেটের ভিশন থাকে, দর্শন থাকে। আমি ছোট চিন্তায় যেটা বুঝি যে বাজেট উন্নয়নের যে রূপরেখা সেটা তৈরি করে, সাথে মানুষের জনজীবনকেও অনেক সহজ করার একটা প্রবণতা থাকে বাজেটের মধ্যে সাধারণত। কিন্তু বর্তমান যে বাজার ব্যবস্থা, আমরা চালের দাম ভীষণ বেড়ে গিয়েছে, প্রায় 55 থেকে 60 টাকা কেজি চাল কিনতে হচ্ছে, গরুর মাংস 500 টাকা কেজি, অন্যান্য জিনিসের দামও অনেক বেড়ে গেছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তিনি বাজেটের সমালোচনা করছেন ভীষণভাবে, কিন্তু আসলে সাধারণ মানুষের যে কমফোর্ট, যে স্বস্তি, সেটা কি নিশ্চিত করা যাচ্ছে? না, আমার মনে হয় যে আপনার কথার মধ্যেই উত্তর পরিষ্কার হয়ে গেছে। আপনি যেটা বললেন সাধারণ মানুষের চাওয়াটা তো সেই জায়গাটাই, কিন্তু আমরা কি ঘটনা দেখছি। আবার একটু পেছনে ফিরতে কঠিন কথা, কিন্তু এটা না বুঝলে ভুল হবে। দর্শনটা কি? আপনি যে কথাগুলো বললেন এইটাই যদি সাধারণ দর্শন হতো তাহলে আপনি কি করতেন? একেবারে আমি সাদা মাথায় সাধারণ মানুষ হিসেবে একটা আলোচনা করি। ধরুন, আমাদের দেশে দুর্নীতি, লুটপাট, অপচয় আছে, আমরা জানি। শ্বেতহস্তির মতো আমলা, মিলিটারি, অমুক প্রশাসন আমরা পুষছি। বিলাস দ্রব্য আমদানির নামে অনেক অপচয় হচ্ছে, বিদেশে টাকা পাচার হচ্ছে, কালো টাকার দৌরত্ব আমরা জানি, ব্যাংক লুটপাট এগুলো জানি। তাহলে আপনি যদি মানুষকে স্বস্তি দিতে চাইতেন তাহলে এই জায়গাগুলোতে আপনি হস্তক্ষেপ করতেন, সম্পদ আরো অনেক আয়ের যারা টাকার মালিক তাদের উপরে কর বসানোর চেষ্টা করতেন, ওই টাকাটা এনে আপনি সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করতেন।
কিন্তু আপনি পরিস্থিতি দেখেন, তাহলে স্বস্তি দেওয়ার জন্য একটা বড় পয়েন্ট কি হওয়া উচিত ছিল? কর্মসংস্থান, তার চ্যালেঞ্জ, এবং মানুষের আয় আরো বাড়ানো, বৈষম্য দূর করে নিয়ে আসা, যেটা কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের সংবিধানে এখনো লিপিবদ্ধ আছে নানা কাটছাটের পরে। কিন্তু সংকটটা রয়ে গেল কি, আমি আগের বারও বলার চেষ্টা করেছি, যে দর্শনের উপর এই বাজেট প্রণীত হয়েছে, আমরা বলি এটা মুক্তিযুদ্ধের বিরোধী দর্শন। আপনি দেখবেন কেন, একেবারে দায়িত্ব নিয়েই যদি বলি, আপনি যে অর্থনৈতিক কর্মকাণ্ড, তো 3টে অর্থনৈতিক কর্মকাণ্ড এখনো সংবিধানে পরিষ্কার বলা আছে। একটা হচ্ছে দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে আপনি সরকারি খাতকে প্রধান খাত ধরবেন, দ্বিতীয়ত ধরবেন আপনি হচ্ছেন সমবায়ী খাত, তৃতীয় ধরবেন সীমিত অর্থে ব্যক্তি খাত। তাহলে প্রণোদনার জায়গাগুলো সেইখানে আপনি করবেন, কিন্তু পুরা জিনিসটাই উল্টা পরিস্থিতি যাচ্ছে। সুতরাং এই উল্টার কারণে কিন্তু আপনি স্বস্তি নিজেও পাচ্ছেন না, জনগণ দিতে পারছেন না। এবং আমি দেখি দুরবস্থা দেশ কোথায় জানেন? পরিচালনা করতে আপনার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আপনার টাকা দরকার। টাকা তো আপত্তি টাকা তো নেই। জনগণ ছাড়াই কে দেবে টাকা? না, আমি টাকার কিন্তু আমাদের আপত্তি মাধ্যমেই করছি তো না। টাকাটা আসলে আচ্ছা, সরকার আবার থেকে আপনার যাবে। এই কথার একটা ছোট্ট উত্তর দিয়ে আমার কথা বাদ দেন, আমি এবার একটু ফিরে যাই আমাদের অর্থনীতি সমিতির কথা। আমাদের বাংলাদেশ অর্থনীতি সমিতি কি বলছেন? তারা বলে এটা 8 লক্ষ কোটি, মানে কি 4 লক্ষ কোটি কেন, 9 লক্ষ কোটি টাকার বাজেট সম্ভব। বা আমিও ধরেন যে আলোচনাগুলো করলাম একটু আগেই, এই যে এই পার্টে, আপনি টাকা তো তাদের কাছ থেকে নিলে তো অসুবিধা হতো না। আপনি যাদের অনেক বেশি সম্পদ আছে, সম্পদ কর বসান, এই যে লুটপাট করা টাকাগুলো আপনি তুলে আনেন, কালো টাকা বাজেয়াপ্ত করেন, আপনি কি বলে যে ব্যাংক লুটপাট গুলো বন্ধ করেন, তাহলে টাকা সেইখান থেকে আনবেন না আপনি সাধারণ মানুষের ওই যে 15%-এর নামে পকেট কাটার কাজটা করবেন? সংকট হয়ে গেছে কি, সরকার যাদের উপরে প্রতিনিধিত্ব করে, অধিকাংশ স্বার্থ রক্ষা করে, সেই জায়গায় থাকে না বলে এটা হয়। আমি এই প্রসঙ্গক্রমে বলি, পরিষ্কার করে বলে দিই, মনে রেখেন, নির্বাচিত হলেও সবসময় প্রতিনিধিত্বশালী হয় না। এই সংসদ নির্বাচন কিনা আমি সেই তর্কে যেতে চাইনি, সেটা আলোচনা আসি না, কারণ 154 জন কিভাবে হয়েছে এটা সবাই জানে। কিন্তু মনে রেখেন, যদি পুরোপুরি নির্বাচিত হইতো, প্রতিনিধিত্বশীল শব্দটা অন্য। যার জন্য কিন্তু আমরা বামপন্থীরা অনেকদিন ধরে বলছি, যদি আপনি সংসদকে প্রাণবন্ত প্রতিনিধিত্বশালী করতে চান, তাহলে পুরো নির্বাচনী ব্যবস্থা চেঞ্জ করতে হবে। সেটা আলোচনার বিষয় না বলে আমি সেই আলোচনায় যাচ্ছি না। এবার দেখেন, আপনি প্রধান বিতর্কটা কোথায় ঠেলে দিলেন? আবগারি শুল্ক এবং এই যে 15% ভ্যাট, এটা কিন্তু খুবই জরুরি। জরুরি বলে বলি, সাধারণ মানুষের যেহেতু পকেট কাটা যাবে। কিন্তু আপনি ওই যে একটু আগে যেটা বললাম, আপনি বলেন কর্মসংস্থানের চ্যালেঞ্জ এই বাজেটে কি নিল? কোনো কর্মসংস্থানের চ্যালেঞ্জ তো নাই। আপনি ঘাটতি বাজেট করলেন 1,12,000 কোটি টাকা, তাহলে ওই টাকাটা আনার জন্য ওই যে একটু আগে আপনিও বললেন, আমরা বললাম যে অন্য যে খাতগুলো থেকে নেওয়া যেত, সেইটা না করে আপনি চলে গেলেন সাধারণ মানুষের খাতে। আপনি বিদ্যুতের দাম, কথার কথা, কাগজে কলমে বাড়ানো আর লাগছে না, এখন 5% ভ্যাট নেন, 15% ভ্যাট নেবেন, 10% এমনি বেড়ে যাবে। আপনি সাধারণ রেস্টুরেন্টে খেতে যাবেন, আপনি 100 টাকার খাবেন, আপনি অতিরিক্ত আরো 15 টাকা আপনাকে দিয়ে আসতে হবে। আমার শেষ পয়েন্ট একটু খালি এই পয়েন্ট বলি, এইটার একটা ভুল বিবেচনা, যেটা আমি আপনার সাথে শতভাগ একমত হয়ে বলি। এই পুরো বাজেট পরিচালনা যারা করছেন, তাদের দর্শনের ভিত্তিতে হয়েছে। এইখানে কোনো ব্যক্তিকে অভিযুক্ত করার মধ্য দিয়েই সাময়িক বাহবা নেওয়ার চেষ্টা হতে পারে, যেটা আমি মনে করি আরেকটা ভুল পদক্ষেপ হবে। আমি আপনাকে ছোট্ট একটা মন্তব্য জানতে চাই। স্বস্তি আমরা কিন্তু পাচ্ছি না, চালের দামটা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না, মাংসের দাম বৃদ্ধি। আসলে একটা ভালো বাজেট, যে বাজেট মানুষের স্বস্তি আসবে, সেরকম বাজেট আমরা কেন পাচ্ছি না, এবং মানুষের মধ্যে এই স্বস্তিটা কেন আনা যাচ্ছে না? এটা কি সরকারের উচ্চ পর্যায়ের বা বড় কোনো ধরনের ব্যর্থতা বা কোনো সমস্যা আপনি কি দেখেন? না, আমি ওইভাবে দেখছি না। আপনি যদি খবর নেন, দেখবেন যে পৃথিবীতে সবচেয়ে বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ চায়না, ওখানে কিন্তু এবার চালের উৎপাদন অনেক কম হয়েছে। ভিয়েতনামও একই অবস্থা। যে কারণে এখন আমরা যদি চাল আমদানি করতে যাই, আমাদের অনেক বেশি দাম পড়তেছে। এবং আজকে যদি পত্রিকা পড়েন, আপনি দেখবেন যে গতকাল পার্লামেন্টে আমাদের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, চাল আমদানির ক্ষেত্রে যেটা আগে 28% শুল্ক দেওয়া হতো, সেটা এখন মাত্র 10% করে দেওয়া হবে। তাহলে কিন্তু আশা করা যায় আগামী 1 সপ্তাহের মধ্যে চালের দাম কমে যাবে। আর মাংসের দাম, আসলে জীবনযাত্রার ব্যয় প্রতিদিনই বাড়ছে। এটা এমন না যে শুধু বাংলাদেশে বাড়ছে, আপনি সারা পৃথিবীর দিকে তাকান। কিন্তু এই পর্যায়ের এটা কি সহনীয় পর্যায়ে আপনি মনে করেন? আমি যেটা বলছি যে এখন যেটা নিয়ে আরো বেশি এখন অস্বস্তিটা বিরাজ করছে, যে এই বাজেটটা আসার পরে। তা আমার কথা হচ্ছে কি, বাজেট তো এখনো পাস হয়নি। এবং আমি একটা, তার মানে আপনি চাচ্ছেন অনেক কিছু হয়তো সংশোধন হবে। আমি একটু নিশ্চিত করে বলতে পারি, আমি নিশ্চিত করে বলতে পারি, অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন। আপনি তো আমাকে 1 মিনিট বলতে দিচ্ছেন না, ডাকলে বললেন কেন? আমি খুব নিশ্চিত করে বলতে পারি, বাজেট পাস হওয়ার পরে আজকে এখানে রুমিন ফারহানা এবং প্রিন্স ভাই যে আলোচনাটা করছেন, আপনার মধ্যে যে সংশয়টা আছে, এই সংশয়টা নিশ্চিত করে বলতে পারি কেটে ভালো খবর। যদি সেটা তার মানে আমরা স্বস্তি, মানে জনগণ, আমি জানি না, আমি তো দর্শনটাকে প্রধান দৃষ্টি আমরা আসলে আশা করতে পারি যে আমরা হয়তো সেই স্বস্তিটা পাবো। অর্থাৎ মাননীয় অর্থমন্ত্রী হয়তো 28 জুন
বাজেটের উপরে সবশেষ তার বক্তব্য রাখবেন সমাপনের দিনে আর কি। কারণ আপনি পাস না হওয়া পর্যন্ত এটা তার বাজেট হচ্ছে না। একটু রুমিয়ার কাছে একটু আসি। আমাদের রাজনৈতিক দলগুলো মানে যারা আসলে সরকারি দল করে না তারা বাজেট নিয়ে সমালোচনা করবে, এটাই স্বাভাবিক আমাদের রাজনৈতিক যে পরিস্থিতি। কিন্তু আমরা একটু দেখি যারা রাজনৈতিক দল নয় সেই সংগঠনগুলো আসলে বাজেট নিয়ে কি বলছে। আপনি যদি কয়েকটা এক্সাম্পল আমি দেই, এই বাজেটকে দিনে দুপুরে ডাকাতি বলছেন উনি হচ্ছেন নির্বাহী পরিচালক পলিসি রিসার্চ ইনস্টিটিউট। টিআইবি এই বাজেটটাকে বলছে দুর্নীতি বান্ধব বাজেট। কেন বলছে সেই জায়গাগুলোতে আমি আসবো। টিআইবি এটাকে বলছে দুর্নীতি বান্ধব, সিপিডি এটাকে বলছে যে হিসাব মেলাতে গিয়ে অবাস্তব তথ্য, মূল্যস্ফীতি বাড়বে, চাপ পড়বে সাধারণ মানুষের উপর। কেন বলেছে সেটারও একটি ব্যাখ্যা সিপিডি তাদের এখানে দিয়েছে। সংগঠনগুলোর এই ধরনের মূল্যায়ন তো প্রতি বছরই থাকে, মানে বাংলাদেশ সৃষ্টির পর থেকেই হবে যে এই সংগঠনগুলো যেহেতু কোনো রাজনৈতিক সংগঠন নয় সেহেতু এই সংগঠনগুলো যতদূর সম্ভব নিরপেক্ষতা বজায় রেখে তাদের যারা যেটাকে মানে ফিল করে বা তারা যেভাবে জিনিসটাকে দেখে সেভাবে কিন্তু তারা মূল্যায়নের চেষ্টা করে। স্মরণ করতে পারেন বিএনপি সরকারের আমলে কোন এক সময় এই সংগঠনগুলো আমাকে এতবার ইন্টারাপ্ট করলে তো আমি কথা বলতে পারবো না, আমার ধারাবাহিকতা নষ্ট হবে। আমি শুনেন, এই বাজেটটা অল্প কিছু মানুষ, গুটি কয়েক মানুষের জন্য পেশ হয়েছে। কেন আমি বলছি, এই বিশাল 4,266 কোটি টাকার বাজেটের মধ্যে অনুন্নয়ন খাতের ব্যয় ধরা হয়েছে 2,41,253 কোটি টাকা, যেটা আপনার জিডিপির 10.8%। এবং উন্নয়ন খাতে বরাদ্দ প্রস্তাব হয়েছে 1,64,000 কোটি টাকা, যেটা জিডিপির 7.4%। একটা উন্নয়নশীল দেশে আপনি অনুন্নয়ন খাতে এত ব্যয় দিচ্ছেন, সে অনুন্নয়ন খাতটা কি? সেটা হচ্ছে বেতন ভাতা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একটি বিশেষ শ্রেণীকে আপনি সুবিধা দিচ্ছেন সাধারণ মানুষের করের টাকায়, বাকি বেশিরভাগ মানে মেজরিটিকে এটার সাফারিং এর মধ্যে ফেলে। আপনি দেখেন এই যে দুর্নীতি, টিআইবি বলছে এটা দুর্নীতি বান্ধব বাজেট। আচ্ছা কেন বলছে এটাকে দুর্নীতি বান্ধব বাজেট? আপনি যদি পত্রিকাগুলো দেখেন, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি কি বলছে, এরা বলছে যে 2013 সালে এই এক বছরে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে 78,000 কোটি টাকা এবং 2014 সালে পাচার হয়েছে 72,000 কোটি টাকা। এই যে পাচার হয়ে যাচ্ছে, গত এক দশকে পাচার হয়েছে 6,06,868 কোটি টাকা। এই যে হিউজ অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটাকে কিভাবে রিকভার করা যায়, কিভাবে ফিরিয়ে আনা যায় বিদেশ থেকে, বা কারা অর্থ পাচার করছে, কেন করছে, বিনিয়োগের স্থবিরতাটার কারণটা কি, এই কারণগুলোর কোনোটাই কিন্তু এই বাজেটে আপনি দেখবেন অ্যাড্রেস করা হয়নি। না নিশ্চয়ই এখানে আপনি দেখেন ব্যাংকের কথা আপনি চিন্তা করেন, সরকারি ব্যাংকগুলোর কথা আপনি চিন্তা করেন, সরকারি ব্যাংকগুলো লুটপাটের একটা আখড়ায় পরিণত হয়েছে এবং যে কারণে এখন সরকারি ব্যাংকের মূলধন ঘাটতি হচ্ছে 14,700 কোটি টাকা। এই মূলধন ঘাটতি পূরণ করবার জন্য আবারও জনগণের করের টাকা বরাদ্দ করা হয়েছে। আগে করা হয়েছিল 9,000 কোটি টাকা, এইবার করা হয়েছে 2,000, অর্থাৎ টোটাল 11,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বেসিক ব্যাংকের কেলেঙ্কারি সারা বাংলাদেশ জানে, সেই বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি পূরণ করার জন্য জনগণের করের টাকা নিয়ে দেওয়া হচ্ছে 3,390 কোটি টাকা। এখন এই টাকাগুলো দিয়ে আপনি কি করছেন? এই টাকাগুলো যাচ্ছে যারা লুটপাট করে ব্যাংকগুলোকে ধ্বংস করেছে, সেই ব্যাংকগুলোকে আবারও আপনি জনগণের করের টাকা দিয়ে চালানোর চেষ্টা করছেন, যাতে আবারও যে লুটেরা শ্রেণী তারা এখান থেকে আবার লুট করতে পারে। কোষাগার থেকে চুরি হয়ে গেছে 808 কোটি টাকা, যেটার কোনো রিপোর্ট আজও প্রকাশিত হয়নি। বেসিক ব্যাংকের বাচ্চুর ব্যাপারে আমাদের অর্থমন্ত্রী প্রকাশ্যে বলেছেন ওই বিষয়ে আমরা কিছু করতে পারবো, এটা রাজনৈতিক। শেয়ার কেলেঙ্কারির ব্যাপারে কোনো রিপোর্ট তারা এখনো প্রকাশ করতে পারেনি। না শেয়ার কেলেঙ্কারি, না বেসিক ব্যাংক, না ব্যাংকের কেলেঙ্কারি। এবং আপনি জানেন আইন পরিবর্তন হয়েছে, আইন পরিবর্তন করে তারা যেটা করেছে আমি শেষ করে দিচ্ছি, যে একই পরিবারের আগে 2 জন সদস্য পরিচালক হতে পারতেন, এখন 2 জনের জায়গায় 4 জন সদস্য পরিচালক হতে পারে। আগে পরপর 2 মেয়াদে 6 বছর তারা পরিচালক থাকতে পারে, এখন পারে 9 বছর। তারপরে একটি পরিবারের 4 জন সদস্য 9 বছর যখন একটা ব্যাংকের মালিক থাকে, তখন সেই ব্যাংকের আর কি থাকবে, যেখানে বিন্দু মাত্র কোনো জবাবদিহিতা আনা হয় না। এবং এই বাজেটে কোনোখানে বলা হয়নি এই যে পাচার হয়ে গেছে টাকাগুলো, এই যে ব্যাংক লুটের সাথে যারা জড়িত তারা এদের কারা, এদের বিচার। এই সমালোচনাটাই কিন্তু আজকে জাতীয় পার্টি সংসদে দাঁড়িয়ে করেছে। এই কথাগুলো কিন্তু হচ্ছে, ব্যাপারটা এমন না যে আলোচনা হচ্ছে না, বিভিন্ন রকম বলছে। আমি একটু আমিনুল ভাই কাছে একটু আসি। আমি বলি উনি 5 মিনিট কথা বলেছেন, আমার ঘড়ি দিচ্ছিলাম 5 মিনিট। হ্যাঁ, আমি শুধু বেশি কথা বলবো না। উনি যেটা বলেছেন যে সিপিডির দোহাই দিয়ে 6 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, সিপিডি না, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, 6 লক্ষ কোটি টাকা সিপিডি না। আপনি গত কয় বছরে বাংলাদেশের 6 লক্ষ কোটি টাকা বাজেট হয়েছে। যদি আমি কোন যুক্তি তর্কে যাচ্ছি না, শুধু আপনি যখন বলেছেন তখন আমি কোনো কথা বলি না।
যদি এত কোটি টাকা পাচার হয়ে থাকে, এদের ইনফরমেশনটা যে টোটালি বোগাস, তার সবচেয়ে বড় প্রমাণ যে টোটাল বাজেট কত টাকা হয়েছে এবং এত লক্ষ কোটি এটা তো টাকা। 10 বছরে আরে পাচার আপনি তো হয়েছে। কেন কথা বলছেন? আপনি কথা বলছেন, কোনো কথা বলি নাই। ঠিক আছে, ঠিক আছে। No, 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 আমি কোনো কথা বলি নাই। ঠিক আছে, প্লিজ একটু আমি একটা শব্দ তো বলি একটু নাই। বলেন। হ্যাঁ প্লিজ, আপা একটু প্লিজ। 6 লক্ষ কোটি টাকা যদি পাচার হয়ে থাকে, তাহলে গত 8 বছরে বাংলাদেশ এই জায়গায় আসলো কি করে? উনি যে সিপিডি টিআবি দোহাই দিচ্ছেন, সেই টিআবি ওনাদের 5 বছরের শাসনামলকে বাংলাদেশের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে অভিহিত করেছিল। তাহলে যদি আমাদের সময় যদি তাদের, আমি বলছি না দুর্নীতি হয়নি, হচ্ছে না, আমরা সে সৎ সাহস আছে। আমাদের অর্থমন্ত্রী সংসদে বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন কাউকে ছাড়া হবে না, সেটা আমাদের সাহস আছে, কিন্তু ওদের কোনো রেকর্ড নাই। তাহলে তো আমরা 8 বারই দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হতাম। কিন্তু আজকে শেখ হাসিনার কঠোর নেতৃত্বের কারণে, দুর্নীতি বিরোধী অবস্থানের কারণে আমরা দুর্নীতির ওই জায়গা থেকে সরে আসছি। সেটাও ওদের রিপোর্ট অনুযায়ী, আমার রিপোর্ট না। এখন উনি দুর্নীতির কথা বলছেন, আমি ওনার সাথে দুর্নীতির বিষয়ে কোনো জবাবও দিতে চাই না, কারণ ওনার নেত্রী হচ্ছে বেগম জিয়া, একটা দেশের 3 বারের প্রধানমন্ত্রী। উনি কালো টাকা সাদা করেছিলেন, ওনার কাছ থেকে আমি দুর্নীতির কোনো সবক নিতে চাই না। ওনাদের ভবিষ্যৎ নেতা তারেক রহমান 20 কোটি টাকা আত্মসাতের দায়ে FBI এসে সাক্ষী দিয়ে ISO সার্টিফিকেটের মতো সার্টিফিকেট পেয়েছেন বড় দুর্নীতিবাজ হিসাবে। ওনার আরেক সন্তান মারা গিয়েছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ওনার টাকা সিঙ্গাপুর থেকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এদের কাছ থেকে আমি কোন দুর্নীতির ছবক বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে সেটা আমি মনে করি না। এখন আমার কথা হচ্ছে, আমি কিন্তু একবারও দাবি করি নাই যে আমাদের সময় দুর্নীতি হয়নি, হচ্ছে না বা হবে না। কিন্তু দুর্নীতি বন্ধের জন্য যে প্রক্রিয়া, পৃথিবীর কোন দেশে দুর্নীতি শূন্যের কোটা আনা সম্ভব না, তবে দুর্নীতি কমাইতে হবে, এটা নিয়ে কোনো আপোষ নেই। এবং দুর্নীতি কমানোর চেষ্টা আমরা করছি বলেই গত 8 বছরে আওয়ামী লীগ একবারও দুর্নীতির চ্যাম্পিয়ন, দূরে থাক আমরা ধারে কাছেও যায়নি। ব্যাংকিং খাতের কথা বারবার বলা হচ্ছে, সেই ব্যাংকিং খাতে আমি যারা পরিচালনা পর্ষদের সদস্য তাদেরকে নিয়ে আমাদের সমালোচনা আছে। আমাদের দুর্নীতির মাত্রাটা যদি ওই জায়গায় থাকতো, যে টিআবি বাজেট নিয়ে কথা বলছে, যে সিপিডি বাজেট নিয়ে কথা বলছে, ওরাও নিশ্চয়ই সেটাও সার্টিফাই করতেন। এদের এই সার্টিফিকেটগুলো তো প্রমাণ করে আমরা দুর্নীতি সে পর্যায়ে নেই। আর উনি এর আগে যে কথাটি বলেছিলেন যে সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না, ওনার নেত্রী বেগম জিয়া 2008 থেকে 2013 পর্যন্ত সংসদে বিরোধী দলের নেত্রী ছিলেন। 5 বছরের সংসদে উনি মাত্র 10 কার্য দিবস উপস্থিত ছিলেন, এবং সেখানে সংসদ সদস্যদেরকে পুরো অসংসদীয় ভাষায় চুপ বেয়াদব বলে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একটা রেকর্ড করেছিলেন। এখন এরপরও যদি বলা হয় তাদেরকে সংসদে কথা বলতে দেওয়া হয়নি, এবং বেগম জিয়া যখনই পার্লামেন্টে কথা বলেছেন একবারও মাননীয় স্পিকার তার সুইচ অফ করার চেষ্টা করেন। এমনও দৃষ্টান্ত আছে, সংসদ নেত্রী কথা বলেছেন 51 মিনিট, কিন্তু বিরোধী নেত্রী কথা বলেছেন 1.5 ঘন্টা। আমরা এই বিষয়ে আমরা একটু এই আলোচনা আমাদের চলবে। আমরা বর্তমান সময়ের যে সকল আর্থিক প্রতিষ্ঠান, নানা রকম দুর্নীতি, নানা ধরনের ঘটনা প্রবাহ চলছে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা চলমান থাকবে। দর্শক, সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরে। সেফ থাকা খুব জরুরি, কারণ সেফ থাকলে উড়াল বাধাহীন, জীবনটা রকিং। মন চাইলে ঝাঁপ, রিস্কি লাভ। সেফ থাকলে জীবনে দম আসে, সেফ থাকলে জীবন। দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায়। আমাদের আলোচনা চলছে বাজেট নিয়ে। আমরা সবাই জানি যে বাংলাদেশের 46তম বাজেট, আওয়ামী লীগ সরকারের 17তম বাজেট এবং বর্তমান অর্থমন্ত্রীর 12তম বাজেট, সেটা সংসদে পেশ করা হয়েছে, এবং সেই বাজেট নিয়ে নানামুখী আলোচনা সমালোচনা চলছে। সেই সকল বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের সাথে 3 জন অতিথি আছেন। এই আলোচনার পর্যায়ে আমরা একটু যেতে চাই আর্থিক খাত নিয়ে। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় যে এই সরকার অনেক ভালো কাজ করছেন, অনেক দেশ এগোচ্ছে, বিদ্যুতের ক্ষেত্রে অনেক সফলতা আছে, কিন্তু আর্থিক খাতের অনিয়ম বা অব্যবস্থাপনাটা আসলে সেই পর্যায়ে যেহেতু বিদ্যুৎ খাতটা তুলেন, আমি ছোট করে বলে ছেড়ে দিচ্ছি। 15,000 মেগাওয়াট উৎপাদন হচ্ছে বলে সরকার দাবি করছে, অথচ দেশের ঢাকার একটু বাইরে গেলে আপনি দেখবেন 12 থেকে 14 ঘন্টা এখানে লোডশেডিং থাকে। এর কারণ কি তারাই বলতে পারে। কুইক রেন্টালের নামে কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। 2012 সালে কুইক রেন্টাল শেষ হয়ে যাওয়ার কথা ছিল, দফায় দফায় মেয়াদ বাড়িয়ে কুইক রেন্টাল 2020 সাল পর্যন্ত টেনে রাখা হয়েছে। বিদ্যুৎ শেষ। আপনি আসেন, টিআইবির কথা উঠছিল। টিআইবি কিন্তু এই সরকারের সংসদকে বলেছে পুতুল নাচের নাট্যশালা। এবং যদি তারেক রহমান
বাংলাদেশের কোর্ট থেকে, আদালত থেকে মানে নির্দোষ প্রমাণিত হয়ে উনি ওনার চিকিৎসার কারণে এখন বিদেশে অবস্থান করছেন। বাংলাদেশের কোন কোর্ট যদি ওনাকে দুর্নীতির কারণে কোনো রায় দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো, আমি রাজনীতি করব না। উনি দণ্ডপ্রাপ্ত হননি, ওনাকে খালাস দেওয়া হয়েছে এবং সেটা এখন আপিলে আছে, সরকার পক্ষ আপিল করেছে। আমি আপনাকে আরেকটি কথা বলি, একটা রায় তো এসেছে, একটা রায় তো এসেছে, সেই রায় তো যদি সাজা প্রাপ্ত হয়েছে, সর্বোচ্চ কোর্ট থেকে আসুক তারপরে বলবো। এবং বাংলাদেশের কোর্টের অবস্থা তো, বাংলাদেশের কোর্টের অবস্থা তো আমাদের মাননীয় প্রধান বিচারপতি পরিষ্কার বলেছেন যে সরকার নিম্ন আদালতকে কবজা করার পর এখন উচ্চ আদালতকে কবজা করতে চাচ্ছে। দেশে আইনের শাসন নাই, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ খেয়ে নিতে আসছে। এরপরে কি আর কোনো কথার জায়গা থাকে এর মধ্যে? এবং যখন 111 এর সময় দুই নেত্রীর বিরুদ্ধে, একজনের বিরুদ্ধে ছিল 4টা মামলা, আমি শেষ করছি, আরেকজনের বিরুদ্ধে আমি শেষ করছি, আরেকজনের বিরুদ্ধে ছিল 15টা মামলা। পরে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন রাজনৈতিক বিবেচনায় একটি একটি করে প্রতিটি মামলা তুলে নেওয়া হয়, কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো ডিম পেড়ে পেড়ে 4টা থেকে এখন 38টা থেকে দাঁড়িয়েছে। আপনি আর্থিক খাতে দুর্নীতির কথা বলছেন, আমি সেই জায়গাটাতে আমি শেষ করছি। বাংলাদেশে গত এক দশকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে সেটি এটাই ইন্ডিকেট করে দেশে বিনিয়োগ পরিস্থিতি খারাপ, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নাই, দেশে অবকাঠামোগত সমস্যা আছে, গ্যাস বিদ্যুতের সমস্যা আছে, ব্যাংকগুলোর করুণ অবস্থা, এবং একটি শ্রেণী বাইরে একটি নিরাপদ বলয় তৈরি করে রাখতে চাচ্ছে। আমি আপনাকে একদম শেষে চলে যাচ্ছি। আমি জানাই যে মন্দরিন এবং অবলোপন মিলিয়ে ব্যাংকগুলো থেকে থেরাপি ঋণের পরিমাণ দাঁড়িয়ে 1,000 কোটি টাকা, এবং এই টাকাটি কিন্তু আমাদের টাকা, জনগণের টাকা, যেটার জন্য সরকার জবাবদিহি করতে বাধ্য। আমিনুল ভাই, আমি একেবারে খুব সংক্ষেপে বলি, আমি সময় নিচ্ছি না, যে উনি তারেক রহমানের বিষয়ে যে কথাটি বলেছেন, সরকার প্রধান বিচারপতির উদ্ধৃতি দিয়ে যে নিম্ন আদালতকে কবজা করে ফেলেছেন, নিম্ন আদালতে কিন্তু তারেক রহমানকে তাকে মুক্ত রায় দেওয়া হয়েছিল, তাহলে সরকার কবজা করেছে, এটা ঠিক না। আর বলছে যে সরকার উচ্চ আদালতকে কবজা এখন করতে পারেনি, করবে, কিন্তু উচ্চ আদালতই রায় দিয়েছে। এবং বাংলাদেশে তারেক রহমান একমাত্র ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, যার বিরুদ্ধে FBI এসে সাক্ষ্য দিয়েছে। এত বড় সার্টিফিকেট আমার মনে হয় বাংলাদেশের কোন রাজনৈতিক নেতার কপালে। আমরা আসলে বাজেট নিয়ে আলোচনা করছি, আমাদের আলোচনা অন্যদিকে চলে গেছে, আপনারা অন্যদিকে টেনে নিয়েছেন। আমি বাজেট নিয়ে আর্থিক প্রতিষ্ঠানের কথা নিয়ে আমরা বারবার কথা বলছিলাম, বেশি কথা বলতে চাই না। আমি বলি আর্থিক প্রতিষ্ঠানে, আমি আগেই বলেছি অকপটে, যে দুর্নীতি হচ্ছে না একেবারে, এই কথাবার্তা হচ্ছে সত্যের অপলাপ হচ্ছে। কিন্তু আমরা তো যে দুর্নীতিটা যতটুকু সহনীয় পর্যায়ে আনা যায় সেটা চেষ্টা সরকার করছে, করে যাবে, এবং সেখানে আমরা সাকসেসফুল বলেই বর্তমানে সরকারের রিজার্ভ $32 বিলিয়ন বেশি, এবং সহ আপনার কত পার্সেন্ট সাকসেসফুল মনে করেন এটা? এটা তাহলে আমাকে আবার স্ট্যাটিস্টিক্স নিয়ে বসতে হবে। আমার হচ্ছে আপনি দেশের সামগ্রিক উন্নয়ন খাতটা দেখেন, যদি আমরা সেখানে সাকসেসফুল না হতাম তাহলে এই উন্নয়ন খাতগুলো ডেভেলপমেন্ট আমাদের পক্ষে সম্ভব হতো না। যতই বিএনপি বলুক যে এখানে অর্থ পাচার হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কি আজকে সারা বিশ্বে আপনার যে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন দুর্নীতির কথা বলে প্রত্যাহার করেছিলেন, সে বিশ্বব্যাংকের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা এসে স্বীকার করেছিলেন যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতির অত তীব্রতা থাকলে কখনো আমরা বাংলাদেশে একসময় হাওয়া ভবন দুর্নীতি দেখছি, এখনো আপনি বহু দুর্নীতি দেখতে পাচ্ছেন। কারণটা হচ্ছে এইসব মিথ্যে ফালতু কথা বলে লাভ নেই, এগুলো দুনিয়ার সবাই জানে। কিন্তু আমি বলছি মিথ বলেন যেমন, এটা হয় কেন? আপনি এই জায়গা থেকে যদি না করতে পারেন ভুল জায়গায় যাবেন। সেটা হচ্ছে যে লুটপাটের অর্থনীতির ধারার উপরে দাঁড়িয়ে আপনি যে সিস্টেমটা গড়ে তুলছেন সেই সিস্টেমের অনিবার্য পরিণতি এখানে। আমি দুইটা উদাহরণ আপনার কাছে দেই, আপনি কথাটা তুলছিলেন বলি ধরেন চালের দাম। আমি যদি যথাসময়ে এইটা ঠিকঠাক করতে পারতাম, আমি যদি সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে ভাঙতে পারতাম, আমি যদি ঠিক মতো মজুদ রাখতে পারতাম, অর্থনৈতিক সিস্টেমের কারণে কিন্তু পাইনি, তাহলে চালের দাম পৃথিবীর মধ্যে, আজকে এশিয়ার মধ্যে মোটা চালের দাম এত বেশি হওয়ার কথা ছিল না। মাংসের কথা তুলেছেন, মাংসের দাম অনেক কিছু বাড়লো কি বাড়লো না অনেকে মনে করতে কিছু আসা যায় না। ব্যবসায়ীরা কি বলছে, চাঁদাবাজি এবং অন্য কিছু বাদ দেন, তারা নাকি 300 টাকায় খাওয়াইতে পারে। তাহলে আমি বলছি যে আপনি পুরো অর্থনৈতিক সিস্টেমটা এইটাকে বহাল রেখে যদি আপনি আশা করেন তাহলে হবে না।
যে কথা আমরা বারবার বলার চেষ্টা করছি, মুক্ত বাজারের নামে লুটপাটের অর্থনীতির ধারা 75-এর 15 আগস্টের পরে জিয়াউর রহমান আমল থেকে যেটা শুরু হয়েছে, এরশাদ তাকে নারিশ করেছে, বর্তমান অর্থমন্ত্রী এরশাদেরই অর্থমন্ত্রী ছিলেন, আপনাদের জানা আছে। সেই ধারাবাহিকতা যতক্ষণ রাখছেন, অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের চেতনার অর্থনীতির ধারার বাহক কিন্তু আমরা হচ্ছি না। ওই জায়গাটায় যতক্ষণ না আসতে পারছি, আপনি জনকল্যাণমূলক বাজেটও আশা করতে পারেন না, এবং এই বাজেটে অধিকাংশ মানুষের স্বার্থ রক্ষা হবে সেটাও আশা করতে পারি না। তো শেষ কথা আমি বলি, এত সবের পরে বাংলাদেশের মানুষকে এখনো বাঁচাতে গেলে আপনি যদি বাজেট, যেটা আমিনুল ভাইয়ের কথাটা বলি, উনি যেটা সরকারি দলের বলছেন এখনো শেষ হয়নি, এটা করতে হবে। আমি মনে করি পুরো দর্শন চেঞ্জ করে মুক্তিযোদ্ধারা দর্শনে আসুক, এবং যাতে কর্মসংস্থান গড়ে তোলা যায়। যারা বেশি আয় করে তাদের পকেট থেকে কিভাবে ট্যাক্স বেশি নিতে পারেন সেই চেষ্টা করে আয় বাড়ান, দুর্নীতি লুটপাট বন্ধ করেন, এবং বৈষম্য নিরসনের জন্য একটা ভূমিকা পালন করেন। তাহলে যদি জনগণকে কিছুটা স্বস্তি দিতে পারে, সেইটা হবে কিনা আমি আশা করি না। কারণ স্বস্তি দেওয়ার ক্ষেত্রে আমার সময় একেবারে নেই, তারা এটাকে নিজেরাই থামাতে হচ্ছে। স্বস্তি দেওয়ার চিন্তা করে না। আসলে এই বিতর্ক আমাকে সুযোগ দিতে চায় বলে আপনাকে থামাতে হচ্ছে। এই বিতর্ক আসলে হয়তো একেবারেই আলোচনা করে সমাপ্ত করা খুবই 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 অসম্ভব বড় বিষয়। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, ছিলেন রহিন হোসেন প্রিন্স, ছিলেন জনাব আমিনুল ইসলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। 24 ঘন্টায় আপনারা ছিলেন। আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।